এদিকে আওয়ামী লীগের নতুন স্লোগান, ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ রক্ষা করো। আপনাকে যারা নোবেল পুরস্কার দিয়েছে এই বাংলাদেশকে কলঙ্ক করেছে। আপনার মতো লোককে নোবেল পুরস্কার দেওয়া উচিত ছিল না। এই নোবেল দিয়ে এই বাংলার জাতিকে কলঙ্ক করেছে। আপনি মানুষের প্রাণ নিতে এসেছেন। এদিকে বাংলাদেশে 2026 সালের নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন হলে ভারতের জন্য বড় বিপদ, এএপি নিউজের সতর্কতা। নোবেল শান্তি বিজয়ী অশান্তির জন্য যদি জেলে যেতে হয়, অশান্তি সৃষ্টির জন্য, ডক্টর ইউনূসকে একদিন যেতে হতে পারে। দেখে নিন, উনি যা কিছু করতেছেন এই দেশে, যে অশান্তি ছড়িয়ে দিচ্ছেন, মানুষকে কথা বলতে দিবেন না। বলে যে আপনার প্রাণ খুলে মন খুলে সমালোচনা করুন, মন খুলে সমালোচনা করতে সহ্য করতে ভাই পাও না কেন? এদিকে বাংলাদেশের রাডারে পাকিস্তানি উপস্থিতি, সতর্ক নজরে ভারত। রাজনৈতিক খেলা কিন্তু জমে উঠেছে। রাজনৈতিক খেলা এই মুহূর্তে জমে একেবারে স্থির। এখন তো পুরা ধামাকা অবস্থা, বুঝছেন? এখন তো পুরা ধামাকা অবস্থা। এখন যে প্রশ্নগুলো আপনাদের মনের ভিতরে ঘুরপাক করছিল, যে প্রশ্নগুলো শোনার জন্য, যে প্রশ্নগুলো করার জন্য বাংলাদেশে হাজার হাজার সাংবাদিক দিনের পর দিন ওয়েট করতেছিলাম, অন্তত শেখ হাসিনার মুখে শুনি, অন্তত হাসিনা আপনার মুখে শুনি যে কি অ্যান্সারটা দেশ দেয়। তো সেই প্রশ্নের উত্তরগুলি শেখ হাসিনা দিয়েছে মাত্র 10-12 ঘন্টা। এদিকে জান্নাতের ঠিকাদারি পেয়েছে জামায়াতের নেতারা, কে যাবে না ফরম পূরণ চলছে। কারণ ইউনূস সরকার টের পেয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর যে উদ্যোগ তা ঠেকানো না গেলে শেখ হাসিনাকে ঠেকানো মুশকিল। শেখ হাসিনা বলে দিয়েছেন অবশ্য আওয়ামী লীগকে কিছুতেই ঠেকানো যাবে না। আওয়ামী লীগ ফিরবে বাংলাদেশের রাজনীতিতে। এই মুহূর্তে শেখ হাসিনার রাজনৈতিক কৌশল কি? প্রথমত নির্বাচন বয়কট কার্ড, এটি এক ধরনের রাজনৈতিক পুনর্গঠনের প্রচেষ্টা। অনেকদিন পর এসে বিএনপি হতাশ, বিএনপি ভাবছে এই অন্তর্বর্তী সরকার এবং ঐক্যমত কমিশন বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দলের সাথে তামাশা করেছে, প্রতারণা করেছে। এদিকে আওয়ামী লীগের নতুন স্লোগান, ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশকে রক্ষা করো। একটি রাষ্ট্র যখন ধারাবাহিকভাবে সত্য অস্বীকার করে, যখন নাগরিকের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ে, আর যখন রাজনৈতিক নেতৃত্ব দায় এড়ানোর কৌশলকে নীতিতে পরিণত করে, তখন গণতন্ত্রের শেষ ভরসা হয়ে দাঁড়ায় ভোট। আজ বাংলাদেশের সামনে ঠিক সেই বাস্তবতাই উপস্থিত। স্বাধীনতার পক্ষে রাজনৈতিক দলগুলোকে পরিকল্পিতভাবে নির্বাচনের প্রক্রিয়া থেকে বাইরে রেখে সীমিত জনসমর্থন সম্পন্ন প্রায় 30% ভোট ব্যাংক নির্ভর দলগুলোর অংশগ্রহণে নির্বাচন আয়োজনের চেষ্টা জনগণের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে না। কারণ নির্বাচন কেবল একটি সাংবিধানিক আনুষ্ঠানিকতা নয়, এটি জনগণের সার্বভৌমত্ব ইচ্ছার প্রতিফলন। যে নির্বাচনে দেশের বড় অংশের রাজনৈতিক প্রতিনিধিত্ব অনুপস্থিত থাকে, যেখানে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও দীর্ঘদিনের গণভিত্তিক সম্পন্ন দলগুলো প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পায় না, সেই নির্বাচনকে গণতান্ত্রিক বলা কঠিন। সংখ্যার হিসাব দিয়ে নির্বাচন বৈধ প্রমাণ করা গেলেও রাজনৈতিক বৈধতা আসে অংশগ্রহণ, প্রতিযোগিতা ও জন আস্থার মধ্য দিয়ে, যার ঘাটতি আজ স্পষ্ট। জনগণ দেখছে, প্রশ্ন তুলছে, তারা বুঝতে পারছে সবাইকে বাদ দিয়ে নির্বাচন করলে ক্ষমতা পাওয়া যেতে পারে, কিন্তু জনসম্মতি পাওয়া যায় না। আর জনসম্মতি ছাড়া রাষ্ট্র পরিচালনা কখনোই টেকসই হয় না। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন মানে কেবল ফলাফল নয়, নির্বাচন মানে প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় যখন প্রশ্নবিদ্ধ হয়, তখন ফলাফলও অনিবার্যভাবে প্রশ্নের মুখে পড়ে। এই প্রেক্ষাপটে ভোটের বাক্সে লাথি মারা কোনো শারীরিক সহিংসতার আহ্বান নয়, এটি একটি রাজনৈতিক রূপক। এর অর্থ ভয়ের রাজনীতিকে প্রত্যাখ্যান করা, ব্যর্থতাকে পরিষ্কৃত না করা এবং নাগরিকের রায়ের মাধ্যমে ক্ষমতার অপব্যবহারকে থামানো। যে রাষ্ট্রের সংখ্যালঘু হত্যা ছোট ঘটনা হয়ে যায়, যে রাষ্ট্রে জবাবদিহি চাপা পড়ে রাজনৈতিক অঙ্গীকারে, যে রাষ্ট্রে ভোটারকে নীরব দর্শকে পরিণত করা হয়, সেই রাষ্ট্রে ভোট দেওয়া আর কেবল ব্যক্তিগত অধিকার থাকে না, তা নাগরিক দায়িত্বের রূপ নেয়। ভোট কেবল সরকার পরিবর্তনের উপায় নয়, ভোট হলো রাষ্ট্রের নৈতিক দিক নির্দেশনা নির্ধারণের প্রক্রিয়া। ভোট হলো স্পষ্ট করে বলা, এই দেশ অবহেলার নয়, এই দেশ অস্বীকারের নয়। ইতিহাস বারবার দেখিয়েছে, নাগরিকরা যখন ভোটের মাধ্যমে কথা বলে, তখন সবচেয়ে শক্ত ক্ষমতাও কেঁপে ওঠে। তাই আজ বাংলাদেশের প্রয়োজন স্লোগান নয়, প্রয়োজন সচেতন নাগরিক সিদ্ধান্ত। ভয় নয় দায়িত্ব, নীরবতা নয় ভোট।
আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনে আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে আশঙ্কা করা হচ্ছে যে যদি দেশের প্রধান রাজনৈতিক দলগুলো এবং নাগরিকদের একটি বড় অংশকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখা হয়, তবে প্রায় 60% ভোটারের মতামত উপেক্ষিত হওয়ার ঝুঁকি তৈরি হবে। বিশ্লেষকদের মতে দেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারদের বাদ দিয়ে কোনো নির্বাচন অনুষ্ঠিত হলে তা দেশে বা বিদেশে কোথাও গ্রহণযোগ্য বা বৈধতা পাবে না। একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের অভাব কেবল বাংলাদেশের গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করবে না, বরং দক্ষিণ এশিয়ার সামগ্রিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। এএফবি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে যদি একটি বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হয় তবে তার বড় মাসুল গুনতে হতে পারে প্রতিবেশী দেশ ভারতকে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হলে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য বদলে যেতে পারে। এর ফলে ভারতকে বড় ধরনের কূটনৈতিক ও কৌশলগত চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, দক্ষিণ এশিয়ায় শান্তি ও সহযোগিতা বজায় রাখার জন্য বাংলাদেশে একটি সত্যিকারের অংশগ্রহণমূলক নির্বাচন অত্যন্ত জরুরি। স্বচ্ছতা, সব দলের অংশগ্রহণ এবং নিরপেক্ষতাই হল প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ ও ফলপ্রসূ সম্পর্ক বজায় রাখার চাবিকাঠি। নির্বাচনটি যেন কেবল আনুষ্ঠানিকতা না হয়ে জনগণের প্রকৃত রায়ের প্রতিফলন হয়, সেদিকেই নজর রাখার আহ্বান জানানো হয়েছে। এদিকে বাংলাদেশের রাডারে পাকিস্তানি উপস্থিতি, সতর্ক নজরে ভারত। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক এক প্রতিরক্ষা সমঝোতা ঘিরে নতুন করে সতর্ক অবস্থান নিয়েছে ভারত। কূটনৈতিক ও নিরাপত্তা সূত্রের দাবি, পাকিস্তান এয়ারফোর্স এর রাডার টেকনিশিয়ানদের বাংলাদেশ বিমান বাহিনীর একাধিক রাডার স্টেশন ও কমান্ডোতে মোতায়েন করার বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়েছে। এই উন্নয়নকে অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগত হিসাবে দেখছে নয়াদিল্লি। কেন এত গুরুত্বপূর্ণ এই রাডার নেটওয়ার্ক? বাংলাদেশের বিমান প্রতিরক্ষা রাডার ব্যবস্থা পূর্ব ভারতের আকাশ সীমার খুব কাছাকাছি অবস্থান করছে। ফলে এই রাডারগুলোর মাধ্যমে যে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও কমান্ড আদান প্রদান হয় তা কেবল বাংলাদেশের নয়, পুরো পূর্ব ভারতীয় আকাশ নিরাপত্তার কাঠামোর সঙ্গেই যুক্ত। এই পরিস্থিতিতে তৃতীয় কোনো দেশের, বিশেষ করে পাকিস্তানের প্রযুক্তিগত কর্মীদের উপস্থিতি ভারতীয় নিরাপত্তা মহলে নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। শুধু প্রযুক্তিগত সহযোগিতা নয়, ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মতে এটি নিছক রক্ষণাবেক্ষণ বা প্রযুক্তিগত সহায়তার বিষয় নয়। রাডার অপারেশন, ডেটা ফ্লো, থ্রেট ডিটেকশন এবং কমান্ড কাঠামো সম্পর্কে ধারণা পাওয়া মানে পুরো আকাশ প্রতিরক্ষা চিত্র সম্পর্কে গভীর বোঝাপড়া অর্জন করা। এই ধরনের প্রবেশ অধিকার ভবিষ্যতে আঞ্চলিক শক্তির ভারসাম্য প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তারা। দক্ষিণ এশিয়ায় নতুন কৌশলগত মাত্রা। এই চুক্তির মাধ্যমে দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা সমীকরণে একটি নতুন স্তর যুক্ত হলো। বিশেষজ্ঞদের মতে ভারত এটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে না, বরং পূর্ব ও পশ্চিম দুদিক থেকে অদ্ভুত নিরাপত্তা চ্যালেঞ্জের অংশ হিসাবেই মূল্যায়ন করছে। ভারতের বার্তা স্পষ্ট। নিরাপত্তা সূত্রগুলোর ইঙ্গিত অনুযায়ী ভারত স্পষ্ট করে দিচ্ছে, আঞ্চলিক আকাশ নিরাপত্তায় যে কোনো পরিবর্তন নীরবে নয়, বরং গভীর ও ধারাবাহিক পর্যবেক্ষণের মাধ্যমেই মোকাবেলা করা হবে। এদিকে জান্নাতে ঠিকাদারি পেয়েছে জামায়াতের নেতারা, কে যাবে কে যাবে না ফরম পূরণ চলছে। এক সময় জান্নাত ছিল আল্লাহর রহমতের বিষয়, ঈমান, আমল আর নিয়তের সঙ্গে সম্পর্কিত, কিন্তু সময় বদলেছে। এখন জান্নাত নাকি ঠিকাদারির আওতায়, আর সেই ঠিকাদারি নিয়েছে কিছু স্বঘোষিত ধর্ম ব্যবসায়ী নেতা, নাউজুবিল্লাহ। এদের ভাষায় মুসলমান মানে কেবল মুসলমান হওয়া নয়, সঠিক দলে থাকা জরুরি। নামাজ পড়লেও চলবে না, রোজা রাখলেও সন্দেহ আছে। যদি দলীয় সেল না থাকে, ঈমান এখন ব্যক্তিগত বিষয় নয়, এটি দলীয় অনুমোদন সাপেক্ষ। জান্নাতে যাবে সে সিদ্ধান্ত আর আল্লাহর একচ্ছত্র এখতিয়ার বলে মনে হয় না। তালিকা তৈরি হচ্ছে সভা সমাবেশে, বাছাই হচ্ছে মাইকে দেওয়া স্লোগানে। কেউ প্রশ্ন করলে বলা হয় আমরা ইসলাম বাঁচাচ্ছি, অথচ প্রশ্নটা থেকে যায়, ইসলাম কি এতটাই অসহায় যে তাকে বাঁচাতে ঠিকাদার লাগে? এই জান্নাত ঠিকাদারির সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো
এটি মানুষকে আল্লাহর কাছ থেকে সরিয়ে নেতার পিছনে দাঁড় করায়। মানুষ আল্লাহকে ভয় না পেয়ে দলকে ভয় পায়। গুণমাপের আশা করা হয় তওবায় নয় আনুগত্যে। ইতিহাস বলে ধর্ম যখন দলীয় সম্পত্তিতে পরিণত হয় তখন প্রথমে হারায় বিনয়, পরে হারায় ন্যায়বোধ, আর শেষে ধর্ম নিজেই হয়ে ওঠে ক্ষমতার হাতিয়ার।